বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসর ঘরে ঢোকার কোনো ইচ্ছে নেই আমার। এই জীবনে যাকে সব থেকে বেশি ঘৃণা করি, আর আজ তার সাথেই আমার বিয়ে হলো। এই বিয়েটা করে আমি যেন আমার জীবনটাকে নিজে হাতে নষ্ট করে দিলাম, এরকমই মনে হচ্ছে আমার। বাসর ঘরে বধূ সাজে রাহুলের জন্য অপেক্ষা করছিলাম। রাত প্রায় 1টার কাছাকাছি। চারিদিকে নিস্তব্ধ ধারণ করেছে। শহর প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। এখনো রাহুল আসলো না। জানি রাহুল আমাকে অনেক ঘৃণা করে। রাত অনেক গভীর হয়ে গেছে, এখন রুমে যাওয়া প্রয়োজন। ঘুমে চোখ টলমল করছে। আজ এমন একটা দিনেও আমি কোনো ফিলিংস পাচ্ছি না, শুধু সোনাইয়ের জন্য ঘৃণা ছাড়া। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। শব্দ পেয়ে একটু নড়ে চড়ে বসলাম। অনেকটা ভয় আর দ্বিধা কাজ করছিল মনে। আমি যা করেছি রাহুলের সাথে, ও কি তারপরেও আমার মেনে নেবে? সবটা ভুলে কি কাছে টেনে নেবে আমায়? আমি যা করেছি ওকে পাওয়ার জন্য করেছি। আমি যে অনেক ভালোবাসি ওকে। ঘরে ঢুকে দেখি সোনাই ঘোমটা দিয়ে খাটে বসে আছে। মাথা আবার গরম হয়ে গেল ওর জন্য। পুরো এলাকায় আমার মান সম্মান নষ্ট হয়েছে। এলাকার বাজে ছেলে নামে পরিচিতি পেয়েছি আমি। কিছুটা ভয় কাটিয়ে উঠে রাহুলকে প্রণাম করতে এগিয়ে গেলাম। সোনাই প্রণাম করতে আসলে ওকে গায়ের সর্বোচ্চ জোরে হেলা দিয়ে সরিয়ে দিলাম। হেলার ভার সামলাতে না পেয়ে সোনাই কাঠের কোণার সাথে বাড়ি খায়। কপালের কোণা ফেটে যায়, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে থাকে। হাটের সাথে বাড়ি খেয়ে হালকা করে উঠলাম। চোখ দিয়ে জল পড়তে লাগলো আমার। দেখ, সব ন্যাকা কান্না আমাকে দেখাতে আসবি না। ওর জন্য আমার মান সম্মান সবটা শেষ হয়ে গেল। আমি রাহুল নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিলাম যে মাঝরাতে রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া মেয়েটিও আমাকে দেখে ভয় নয়, সাহস পেত, ভরসা পেত। কিন্তু তোর একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আজ তারাও আমাকে ঘৃণার চোখে দেখে। আর এই সবের জন্য শুধু তুই দায়ী, শুধু তুই। আমি তোকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি। বিশ্বাস করো রাহুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তোর ভালোবাসার নমুনা? ধর্ষণের মতো খারাপ একটা কাজের মিথ্যা অপবাদ দিয়েছিস তুই আমাকে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে দিইনি। অনেক ভালোবাসি তোমায়। তোমার বইয়ের স্বীকৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। বউয়ের স্বীকৃতি? আজ তোকে বউয়ের স্বীকৃতি দেবো। তুই আমাকে যে অপবাদটা দিয়েছিস সেটাই আজ আমি করব, আর তোকে আমার পুরুষত্ব দেখাবো। কি বলছো এসব? রাহুলের চোখ লাল হয়ে আছে। আমাকে যে ও ঘৃণা করে সেটা স্পষ্ট। কিন্তু এখন কি করতে যাচ্ছে? কি অপেক্ষা করছে আমার জন্য? সোনাইকে টেনে হাটে শুয়ে দিলাম। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়লাম। ওর শরীর থেকে সব কাপড় খুলে ফেললাম। হিংস্র পশুর ন্যায় আচরণ করতে শুরু করলাম। রাহুলের এই ব্যবহার আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। রাহুলের হাত থেকে আমাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি। কি হলো? এখন এমন ফটফট করছিস কেন? আমার নামে এমন বাজে একটা মিথ্যা অপবাদ দেওয়ার আগে একটিবারও ভাবিসনি ওকে যে আমি এতটা ঘৃণা করি? রাগের মাথায়ও তোর সাথে এসব করার কথা আমি ভাবতে পারছি না। এই বলে সোনাইকে ছেড়ে উঠে ব্যালকনিতে চলে গেলাম। অর্থ উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে রয়েছি। এখন আগের কথা ভাবতে লাগলাম, কি হতে যাচ্ছিল। যদিও আমার উপর রাহুলের সম্পূর্ণ অধিকার আছে। পকেট থেকে গোল্ড স্টার সিগারেটের প্যাকেটটা বার করলাম। একটা সিগারেট জ্বালিয়ে টান দিতে ভাবতে লাগলাম, আজ সোনালির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর সেখানে আজ কি হলো? ধর্ষকের অপবাদ নিয়ে সোনাইকে বিয়ে করতে হলো। হাসি খুশি জীবনটা আমার অন্ধকারে ঠেলে দিল। যে বাবা আমাকে নিয়ে সবার কাছে গর্ব করে এসেছে, সেই বাবার আজ আমার জন্য মুখ লুকাতে হচ্ছে। কি করে বাবার সাথে আবার আগের মতো করে গিয়ে কথা বলবো? খাটে বসে আছি, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রাহুলকে আমি ভালোবাসি, কিন্তু রাহুলকে আমি এভাবে পেতে চাই না। হঠাৎ টুং করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি সোনালি এসএমএস করেছে। দিদি, তুই আমার জন্য যে উপকারটা করেছিস, আমি এই উপকারটার কথা সারা জীবন মনে রাখবো। আমার জন্য তোর করা উপকারগুলোর মধ্যে শ্রেষ্ঠ উপকারটাই থাকবে। ভালো থাকিস দিদি। সোনালির এই মেসেজটা দেখে একটু ভালো লাগলো। সবটা এলোমেলো হয়ে গেল, অগোছালো হয়ে গেল। এই ঘটনাটা আমার জীবনকে অন্ধকারে ঢেকে দিল। সিগারেটের নেভা নেভা আলোতে এসব ভাবতে লাগলাম। কাপড়টা পরে নিলাম ভালো করে। মানুষটা যে খুব খারাপ তা নয়। রাগের মাথায়ও মাথাটা ঠান্ডা করে চলে গেল। চাইলে পুরুষত্বটা দেখাতে পারত, কিন্তু দেখালো না। বেলকনির দিকে উঁকি মেরে তাকিয়ে দেখি ধোঁয়ায় বেলকনিটা ভরে গেছে। সিগারেট খাচ্ছে, একের পর একটা ধরিয়েই যাচ্ছে। আমার উপর ঘৃণা থেকেই এসব করছে।
সিগারেটটা শেষ হতেই প্যাকেটে হাত দিয়ে দেখি আর সিগারেট নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টো বেজে গেছে। ব্যালকনি থেকে উঁকি মেরে তাকিয়ে দেখি সোনাই আমার দিকে তাকিয়ে আছে। ব্যালকনি থেকে রুমে এসে খাট থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। তুমি কি সারা জীবন আমাকে এইভাবেই ঘৃণা করে যাবে? কখনো কি এই ঘৃণা থেকে মধুর ভালোবাসা জন্ম নেবে না? এইসব ভাবতে ভাবতে আমিও শুয়ে পড়লাম। শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম তো আসছে না। আস্তে আস্তে ঘুমে চোখটা বুঝে এলো। শান্তিতে চোখটা বুঝে গেল। ভোর ভোর সকাল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সোফার দিকে তাকিয়ে দেখি রাহুল বাচ্চাদের মতন গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখতে ভালোই লাগছিল। কিছুক্ষণ রাহুলের দিকে তাকিয়েই রইলাম। তারপর বিছানাটা উঠিয়ে ওয়াশরুমে স্নান করতে চলে গেলাম। সকাল সকাল স্নান করার অভ্যাস হচ্ছে আমার। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আজও সকাল সকাল ঘুম ভেঙে গেল। হাসি মুখে ঘুম থেকে উঠলাম, কিন্তু কালকের কথা মনে পড়তেই আবার মনটা খারাপ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখি সোনাই বিছানায় নেই, নিচে নেমে গেছে হয়তো। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকবো, তখনই সোনাই ওয়াশরুম থেকে বেরোলো। ওয়াশরুম থেকে বেরোতেই রাহুলের মুখোমুখি হলাম। স্নান করে সদ্য বের হলো সোনাই। নাক মুখ বেয়ে এখন 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। লম্বা ঘন চুল থেকে টপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে। সকাল সকাল সোনাইকে এই রূপে দেখে কেমন জানি করে উঠলো। রাহুল আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রাহুলের এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ি। হঠাৎ কালকের কথা মনে পড়তেই সোনাইয়ের উপর রাগ হলো। খেলা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ রাহুলের ধাক্কায় আবার মনটা আবার খারাপ করে দিল। মনটা খারাপ নিয়েই শুকনো হাসি নিয়েই নিচে চলে এলাম। মা কিচেনেই রয়েছে। রাহুলের মাকে মা বলেই ডাকি। ওয়াশরুমে এসে ফ্রেশ হতে লাগলাম। বারবার সোনাইয়ের ওই প্রতিচ্ছবি আমার সামনে ভেসে উঠতে লাগলো। আমি কেন বারবার ওর কথা ভাবছি? আমি কিছুতেই ওর মায়ায় জড়াতে পারি না। আমি তো ওকে ঘৃণা করি। আমি ওকে ভালোবাসতে পারি না। সোনাই, তুমি একা এলে যে? রাহুল কোথায়? মা, ও ফ্রেশ হচ্ছে, ও এক্ষুনি চলে আসবে। আমি তোমার সাথে তোমার কাজে একটু হেল্প করি মা। এখন না, তুমি নতুন বউ, আমাকে হেল্প করার জন্য সারা জীবন পড়ে আছে। যাও, তুমি খেয়ে নাও। আচ্ছা, এই বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়লাম। আঙ্কেল মানে রাহুলের বাবা আগে থেকেই বসে আছে। কিছুক্ষণ পর মা এসে খাবার দিতে লাগলো। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি বাবা ডাইনিং টেবিলে বসে আছে। আমি গিয়ে বাবার পাশে বসতেই বাবা উঠে দাঁড়ালো। বাবা, উঠে দাঁড়ালে যে? আমি কোনো কুলাঙ্গারের সাথে বসে নাস্তা করতে পারবো না। বাবার কথা শুনে আমি উঠে দাঁড়ালাম। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। ডাইনিং টেবিলে আর থাকতে পারলাম না, রুমে চলে এলাম। আঙ্কেলের এইভাবে বলাটা উচিত হয়নি। আমারও মন খারাপ হলো। আমিও উঠে উপরে চলে আসলাম। যে বাবা সবসময় আমাকে ভালোবাসে, যে আমাকে ছাড়া সকালে টিফিন করেনি, আজ সেই বাবাই আমাকে আমার সাথে নাস্তা করতে চাইছে না। সব ভাবছি আর দেয়ালে হাত দিয়ে বাড়ি মারছি। রুমে গিয়ে দেখি রাহুল ওর হাতে বারবার দেয়ালে বাড়ি মারছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম। ওর হাত ধরে বললাম, কি করছো এসব? থামো থামো বলছি। সরো তুমি, তোমার জন্য এসব হয়েছে, চলে যাও আমার জীবন থেকে। এই বলে সোনাইকে ধাক্কা দিলাম। ধাক্কাটা খুব জোরেই দিয়েছি। খাটের সাথে অনেক জোরে মাথায় বাড়ি খেলো সোনাই। আহ, মাথা থেকে অনেক রক্ত বের হতে লাগলো। আমার শব্দটা অনেকটাই জোরে বেরিয়েছে। নিচের থেকে শ্বশুর ও শাশুড়ি সবাই শুনেছে। সোনাই, সোনাই, কি হয়েছে? সোনাই, শুনে তাকিয়ে দেখি সোনাইয়ের মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। সোনাই মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা রুমে এসে সোনাইকে এই অবস্থায় দেখে আমাকে থাপ্পড় মেরে তাড়াতাড়ি সোনাইকে নিয়ে হসপিটালে চলে যায়। কেটে যায় 2 দিন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সোনাইয়ের জ্ঞান ফেরে। এই 2 দিনে আমার কাজের জন্য অনেক অনুতপ্ত হই। থাকার সত্ত্বেও হসপিটালে সোনাইকে দেখতে যেতে পারিনি। সবকিছু কাটিয়ে হসপিটালে চলে আসলাম আজ। সোনাইয়ের কেবিনে ঢুকতেই তুই হসপিটালে এসেছিস কেন? চলে যা এখান থেকে। মেয়েটার সাথে এত অন্যায় করে তোর স্বাদ মেটেনি? বাবা, আমার কথাটা শোনো। কি শুনবো? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতেও আজ আমার লজ্জা করছে। এই বলে রাহুলকে ধাক্কা মেরে বের করে দিতে লাগলাম। আঙ্কেল শুনেন, ওকে বের করে দিও না। আজ আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। কি কথা মা? আপনারা সবাই রাহুলকে ভুল বুঝছেন। মানে? আসলে আমি ছোট থেকে রাহুলকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো তা বলে উঠতে পারিনি। হঠাৎ যখন শুনি আমার বোন সোনালির সাথে রাহুলের বিয়ে ঠিক হয়েছে, তখন আমার অনেকটাই খারাপ লাগে। কিন্তু এই মন খারাপটা আমি কাউকে প্রকাশ করিনি। এইভাবে সোনালি আর রাহুলের বিয়ের দিন এগিয়ে আসলো। হঠাৎ আমি দেখি সোনালি আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি সোনালির সাথে কথা বলে জানতে পারি ও সূর্য নামে একটা ছেলেকে ভালোবাসে, আর ওকে না পেলে ও মারা যাবে।
তখনই আমি সোনালি আর রাহুলের বিয়ে ভাঙানোর অন্য কোনো উপায় না পেয়ে রাহুলের নামে এত বাজে একটা অপবাদ দিই। আসলে রাহুল কিছুই করেনি, ও এসব ভাবতেও পারে না। সোনাইয়ের কথা শুনে আমার উপর অনেকটা অপরাধ বোধ কাজ করছে। আমি ওর সাথে একটু বেশি বেশি করে ফেলেছি, কিন্তু সোনাইয়েরও ভুল আছে। আমাকে সবটা বললে এখন তো আমি আর কিছু বলতাম না, না কিছু করতামও না। শোনাই, তোমার সবটা আমাকে বলা উচিত ছিল। অনেকটা ভুল তুমিও করেছো, রাহুল ও এখন করেছে। যাই হোক, এখন আমার বলার একটুকুই আছে, ভালো থাকো তোমরা, মিলেমিশে শান্তিতে থাকো। ভুল যেমন সোনাই করেছে তেমন আমিও করেছি। এখন না হয় এই ভুল থেকেই ভালো কিছু হোক। আমিও ভুল করেছি বাবা, তোকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিস। নিজের ছেলের প্রতি আমি বিশ্বাস রাখতে পারিনি। বাবার কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসি বাবা, তোমাকে অনেক ভালোবাসি বলে কেঁদে ফেললাম। আমিও ভালোবাসি পুত্র, আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি। আমি তোকে এটুকু বলবো, সোনাই অনেক ভালো মেয়ে। বিমান আর রাগ করে থাকিস না, তোরা দুজনেই নতুন করে শুরু কর। আমার আর তোর মায়ের আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে। এই বলেই কেবিনে রাহুলকে রেখে আমি আর ওর মা বেরিয়ে গেলাম হসপিটাল কেবিন থেকে। বা কেবিন থেকে বেরোতেই আমি সোনাইয়ের দিকে তাকালাম। চেহারার অবস্থা অনেক করুণ হয়ে গেছে। আমার জন্যই সবটা হয়েছে। আমাকে ক্ষমা করে দাও রাহুল, নিজের ভালোবাসা পেতে আর বোনকে বাঁচাতেই তোমার প্রতি অবিচার করে ফেলেছি। আমি একটিবারও ভাবিনি এত জঘন্য একটা মিথ্যা অপবাদ তোমার উপর কি প্রভাব ফেলবে। সত্যি বলতে আমি তখন এত কিছু ভাবার সময় পাইনি। ভুল তুমিও করেছো, ভুল আমিও করেছি। এভাবে বারবার তোমাকে অপমান করা, তোমার গায়ে হাত তোলাও আমার উচিত হয়নি। এই বলে সোনাইয়ের দুটো হাত শক্ত করে ধরলাম। ক্ষমা করে দিও আমায় সোনাই। তোমার ভুলের কারণ আছে, কিন্তু আমার ভুলটা অনেক বড়। তাই তুমি আমাকে যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সত্যি আমি যা শাস্তি দেবো সব মাথা পেতে নেবে তো? হুম। তোমার শাস্তি হলো সারা জীবন আমার সাথে থাকতে হবে, অনেক ভালোবাসতে হবে আমাকে, আর কখনো ছেড়ে যেতে পারবে না আমাকে। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এক মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমিও ভালোবাসি। ঘৃণার পর মধুর ভালোবাসা আমাদের। ভালোবাসি। সোনাইকে আরো 3 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো। এই 3 দিন আমি সোনাইয়ের কাছে হসপিটালেই ছিলাম। আজ 3 দিন পর সোনাইকে বাড়ি নিয়ে গেলাম। প্রায় 1 সপ্তাহ পর বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে আমার। এই বলে রাহুলকে জড়িয়ে ধরলাম। কেটে গেল আরো কিছুদিন। সোনাই এখন সম্পূর্ণ সুস্থ। আজ আবারও আমার আর সোনাইয়ের বাসর ঠিক করা হলো। সোনাইকে নিয়ে রাতের আকাশ দেখতে ছাদে চলে এলাম। সোনাই আমার কাঁধে মাথা রেখে আকাশ দেখছে আর আমি সোনাইকে দেখছি। ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।